দেখুন, অ্যালিটারেশন বা বাংলায় অনুপ্রাসের সাহায্য নিয়ে যদি বলতে হয় তাহলে বলা যেতেই পারে লক্ষ্মীবারে লক্ষ্মী লাভের লক্ষ্যে লাল মাটিতে লক্ষ্যভেদ। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, সেই মতো আজকে দেউচা পাচামিতে কাজ পর্যন্ত শুরু হয়ে গেল। বিশাল কর্মযজ্ঞ এবং এই শুরুর প্রস্তুতির মধ্যে দিয়ে একদম ঘোষণা করে দেওয়া হলো যে স্থানীয়রা এইখানে অগ্রাধিকার পাবেন, তারা কাজ পাবেন। দেউচা পাচামি বীরভূমের শিল্প মানচিত্রের ছবিটাই বদলে যাবে এই প্রকল্প বাস্তবায়িত হলে। বিপুল কর্মসংস্থানের আশায় স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাসও আজ চোখে পড়ার মতন ছিল। মোটের ওপর এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন যে কতটা সফল তা মুখ্যমন্ত্রীর পরিসংখ্যানেই স্পষ্ট। এরই পাশাপাশি নজর থাকবে 2016 প্যানেল থেকে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কিভাবে আজকে উত্তাল হলো রাজপথ। যোগ্য অযোগ্য আলাদা করার দাবি জানাতে গিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন যারা, তাদের টানতে টানতে পুলিশ ভ্যানে তোলা হলো। তা নিয়ে আলোচনা, কিন্তু শুরুতে আজকের গুরুত্বপূর্ণ কিছু বিষয়। যোগ্য অযোগ্য আলাদা করার দাবিতে পথে শিক্ষকরা টেনে হিঁচড়ে তুলল পুলিশ। দু জায়গায় পুলিশ তাদের টেনে হিঁচড়ে তুলেছে। মুখ্যমন্ত্রীর কাছে তাদের দরবার করার কথা ছিল, কিন্তু আগেই তাদের আটকে দেওয়া হলো। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রায় 4.5 লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব, আজকে এই কথা ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে গত 7টা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যা হয়েছে তার থেকেও বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে, এইটা মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসছে। অশোকনগরে তেল উৎপাদন, ওএনজিসিকে 50 একর জমি দিচ্ছে রাজ্য, একথাও আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে কিভাবে আজকে রাজপথ উত্তাল হলো। ওয়াই চ্যানেলে আন্দোলন চলছিল এবং চাকরি বাঁচিয়ে, অর্থাৎ যারা যোগ্যতার নিক্তিতে উতরে চাকরি পেয়েছেন তাদের চাকরি যাতে বহাল থাকে, অর্থাৎ সেগ্রিগেশনটা যেন করা হয়, এই দাবিতে রাস্তায় নামলেন 2016 এসএলএসটি শিক্ষক শিক্ষিকারা। তাদের কালীঘাট অভিযান ঘিরে ধুমধুমার কাণ্ড বাঁধল ময়দান এবং ধর্মতলা চত্বরে। যারা সেখানে উপস্থিত ছিলেন তাদেরই একজন প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, ফাল্গুনী দানা। আমি শুরুতে তার সঙ্গে কথা বলবো। এইটা আমি আপনার কাছ থেকে জানতে চাইছি ফাল্গুনী, এক তো হচ্ছে আপনারা এই দাবিটা কেন করছেন যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন, এক, এবং দ্বিতীয়ত হচ্ছে 10 তারিখে রাজ্য সরকার এবং সুপ্রিম কোর্ট তাদের বক্তব্য রাখার কথা। কতটা আশা আপনারা দেখছেন যে সেদিন রাজ্য সরকার বা এসএসসি এই সেগ্রিগেশন যে দাবি প্রথম থেকে করে আসছেন সেই ডিটেইল তালিকা তারা সুপ্রিম কোর্টে পেশ করবে? আচ্ছা, আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলি, আমরা হচ্ছে সরকারি কর্মচারী এবং আমরা মমতা দিদি সরকারের, আমরা হলাম সরকারি কর্মচারী, মমতা দিদি সরকারের অধীনস্থ। আজকে আমরা গত 10 মাস ধরে আমরা একটা বিপদের মধ্যে অবস্থান করছি। আমরা আশা করেছিলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে আসবেন, আমাদের দুঃখ যন্ত্রণা ব্যথার কথা শুনবেন, কিন্তু উনি আসেননি। আমরা নিরপরাধ শিক্ষক, আমাদের কোনো দোষ নেই। সেই জায়গা থেকে আমরা যখন উনি এলেন না, আমরা ওয়াই চ্যানেলে 40 দিনের উপর শীতের রাত্রিতে খোলা আকাশের নিচে বসে আছি আমাদের শিশুদেরকে রাস্তায় নিয়ে। উনি যখন এইসব দেখে ওনার দরদি মন আমাদের কাছে এলো না, আমরা নিজেরা ঠিক করলাম ওনার কাছে যাব শান্তিপূর্ণভাবে আমাদের কিছু আবেদন নিয়ে। কারণ 10ই ফেব্রুয়ারি হচ্ছে আমাদের মরণ বাঁচনের আমাদের হিয়ারিং শুরু হচ্ছে। সেই হিয়ারিংয়ে যাবার আগে আমাদের কিছু আবেদন আছে। আমরা আমাদের তরফ থেকে কিছু খামতি দেখতে পাচ্ছি, সেই খামতিগুলো ওনার কাছে তুলে ধরতে যাচ্ছিলাম, যাতে উনি নির্দেশ দেন বাকি রাজ্য সরকার, স্টেট এবং বোর্ড এবং এসএসসি যেন সেই খামতিগুলো পূরণ করে যথাযথভাবে আমাদের জন্য ঝাঁপায়। কিন্তু আজকে ঘটনাটা যেটা আজকে ঘটলো, এই অমানবিক সরকারের মুখ আজকে উন্মুক্ত হয়ে গেছে সকলের সামনে। খামতি হচ্ছে হাইকোর্টেতে কতগুলি কারণের জন্য প্যানেলটাকে বাতিল করা। তার মধ্যে একটি কারণ ছিল যে নন কোঅপারেশন ফ্রম বোর্ড অ্যান্ড স্টেট। যদিও সেই খামতির কিছুটা পূরণ হয়েছে, কিন্তু এখনো পুরোটা খামতি কিন্তু পূরণ হয়নি। আমরা ক্লাইম্যাক্স পর্যায়ে পৌঁছে গেছি। সেই সামান্য বিষয়টুকু যদি পূরণ করে দেওয়া হয়, আজকে এতগুলো যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা তাদের জীবন ফিরে পায়, আমাদের রুজি রুটি বেঁচে যায়, আমাদের আর্টিকেল 21-এ আমাদের যে স্বার্থের কথা বলে সেটা সংরক্ষিত হয়। কিন্তু সেইটুকু অ্যাক্টিভনেস আমরা না বোর্ডের থেকে দেখতে পাচ্ছি, না এসএসসি থেকে দেখতে পাচ্ছি। এনারা কবে অ্যাক্টিভ হবেন? আর মাত্র একটা কি দুটো হিয়ারিং পড়ে আছে, আমরা মৃত্যু মুখে পড়ে আছি। তাই আমরা চেয়েছিলাম যে মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাবো। আমরা ওনার দরদি মনের কথা জানি, উনি শুনবেন এবং উনি যথাযথ নির্দেশ দেবেন এবং সকলে সেইভাবে অ্যাক্টিভ হয়ে তাদের উকিলদের মাধ্যমে এবং যথাযথ বক্তব্য এবং সক্রিয়ভাবে সেই বক্তব্য যেন
সিজিআইয়ের সামনে উপস্থাপনা করা হয়, কোনো তথ্য যেন ফাঁক না থাকে। এমন কোনো বিষয় নয় যে আমাদের বাঁচানো যাবে না, এটা আমরা বিশ্বাস করি না। গত 10 মাসে আমরা যথেষ্ট পরিমাণে পড়াশোনা করেছি, ইলিগাল বিষয় নিয়ে আমাদের উকিলরাও স্টাডি করেছে, কিন্তু একটাই বিষয়, সেই তথ্যগুলোকে সম্পূর্ণ আর্গুমেন্ট যাকে বলে, স্টেটমেন্ট নয়, যে রিডিং পড়তে যাচ্ছেন না, রাজ্যের উকিল যেন রিডিং না পড়ে, উনি নিজের ভাষায় যেন আমাদেরকে বাঁচানোর জন্য আর্গুমেন্ট দেন। সেই আর্গুমেন্টে এমন এমন কথা যেন বলেন যাতে যতগুলি যে কি কারণে হাইকোর্টে আমাদের প্যানেল খারিজ হলো সেগুলি যেন খারিজ করা হয়। সিজিআই যেন বুঝতে পারেন যে না, প্যানেল বাঁচানো সম্ভব, সেগ্রিগেশন করা সম্ভব। সিজিআই এখন মধ্যে একটা কথাই জানতে চাই, সেগ্রিগেশন পসিবল না নট, উনি সেগ্রিগেশন করতে চাইছেন, কিন্তু এসএসসি এবং বোর্ডের তরফ থেকে যদি সম্পূর্ণ তথ্য সবার সামনে না আসে তাহলে কিন্তু সেগ্রিগেশন করা মুশকিল হবে। এই তথ্য আমাদের দরকার। আমি মানছি যে এসএসসি বোর্ড হয়তো কিছু তথ্য দিয়েছে, সুপ্রিম কোর্টে রেকটিফাই করে তথ্য দিয়েছে, কিন্তু সম্পূর্ণ এখনো আসেনি, সম্পূর্ণ তথ্য আমাদের দরকার। মারাত্মক অভিযোগ করছেন ফাল্গুনি। এক তো হচ্ছে যে রাজ্য সরকার বা এসএসসির তরফে যাবতীয় তথ্য একেবারে দিনের আলোর মতন সামনে আনা হচ্ছে না। এই সেগ্রিগেশন করা সম্ভব, 100 বার সম্ভব, এইটা ফাল্গুনির মতন যারা যোগ্য শিক্ষক রয়েছেন 2016 প্যানেল থেকে যারা চাকরি পেয়েছেন তারা বলছেন এটা সম্ভব। আচ্ছা, যদি সম্ভব হয় তাহলে সেই ডিটেইলড লিস্ট এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না কেন? এই প্রশ্ন তারা তুলছেন। আর এই প্রশ্নটা তুলতে গিয়ে আজকে কি পরিস্থিতির মুখে তাদের পড়তে হয়েছে রাজপথে, দেখুন। আমাদের সাথে এমন ট্রিট হচ্ছে, আমাদের মনে হচ্ছে যেন আমরা কোনো বিশাল বড় চোর ছ্যাঁচোর সেরকম করা হচ্ছে। কি করবো, আমাদের তো আর দেয়ালে পিঠ থেকে গেছে। ছাড়া ওখানে লেটার বাইরে এসেছে, ইয়াকি হচ্ছে, আর আমাদের জন্য পুলিশ আমাদেরকে হাত তুলে লজ্জা লাগা উচিত। চাকরি বাঁচিয়ে রাখতে ফের রাস্তায় নামলেন শয়ে শয়ে শিক্ষক শিক্ষিকা। ফের গায়ের জোরে তাদের আটকানোর চেষ্টা করলো পুলিশ। টেনে হিচড়ে ধাক্কা মারতে মারতে তোলা হলো গাড়িতে, তারপরও ঠেকানো গেল না আন্দোলন। 2016 এসএসসি চাকরি প্রাপক এসএলএসটি শিক্ষক শিক্ষিকাদের কালীঘাট অভিযান ঘিরে বৃহস্পতিবার ধুন্ধুমার বাঁধল কলকাতার প্রাণকেন্দ্রে। আমরা চাইছিলাম মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আমাদের এই চাকরি বাঁচানোর যে যেটা চলছে সেটাতে। এতদিন থেকে আমরা সেই 27 ডিসেম্বর থেকে বাইচালানে আমরা রাত কাটাচ্ছি খোলা আকাশের নিচে, এখনো কোনো জন্য জানি। তো আমরা চাইছিলাম ওনার হস্তক্ষেপ, সেই জন্য আমরা চেয়েছিলাম একটা শান্তিপূর্ণ পদযাত্রা এখান থেকে আপনার মুখ্যমন্ত্রীর বাড়ি অবধি। তো সেটাও পুলিশ আমাদেরকে মার ধর করে রীতিমতো তুলে নিয়েছে। অনেকে গাড়িতে গাড়ি নেই তবু আমাদের গায়ে হাত তুলে, মহিলাদের গায়ে হাত তুলে দিচ্ছে, তুলে নিয়ে আমাদেরকে মোটামুটি অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে আমরা জানি না। গত বছর 22 এপ্রিলে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে। ফলে চাকরি যায় 25,753 জনের। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরি হারাদের একাংশ। সর্বোচ্চ আদালত জানতে চায় যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব কিনা। এরই মধ্যে নিজেদের যোগ্য শিক্ষক শিক্ষিকা দাবি করে এদিন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য পথে নামেন এসএলএসটির আন্দোলনকারীরা। সকাল 11টা নাগাদ ময়দান মেট্রো স্টেশনের 1 নম্বর গেটে প্রথমে তারা জমায়েত করেন। আগে থেকেই সেখানে মোতায়েন ছিল প্রচুর পুলিশ, আর আন্দোলনকারীরা জমায়েত হতেই ধরপাকড় শুরু হয়। সামনে দেখা যাচ্ছে বেশ কয়েকজনকে ইতিমধ্যেই বাসে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারপরেও আবার নতুন করে জমায়েত হয়েছে এবং যেখানে যেখানে জমায়েত হচ্ছে পুলিশ কর্মী, পুলিশ বাহিনী কিন্তু সেখানে পৌঁছে যাচ্ছে। সমস্ত মেট্রো স্টেশনের গেট এবং এই রাস্তা জুড়ে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এরপরই ঠিক উল্টো দিকে মিডলটন স্ট্রিটে আন্দোলনকারীদের আরও একটি দল চলে আসে। সেখানেও হিউম্যান চেইন তৈরি করে তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ। কিছুক্ষণের মধ্যে রাস্তায় বসে পড়েন শিক্ষক শিক্ষিকারা, তারপর তাদের হাত ধরে টেনে তোলে পুলিশ। এরপর ধাক্কা মারতে মারতে তোলা হয় গাড়িতে। সমস্ত শিক্ষকরা যারা রয়েছেন তাদেরকে কিন্তু আটক করে তাদের গ্রেফতার করে তাকে কিন্তু পুলিশ ভ্যানে তোলা হয়। এখন যদি পুলিশের চাকরি কেড়ে নেওয়া হয়, পুলিশ আমাদের গায়ে হাত তুলছে। এখন যদি পুলিশের চাকরি কেড়ে নেওয়া হয়, পুলিশের মাথা ঠিক থাকবে তো? পুলিশদের তো ঘরে মেয়ে আছে, ছেলে আছে, তাদের লেখাপড়া শিখে এই পরিণতি। যদি অন্যায় হয় তখন পুলিশের মুখ খুলে থাকে। যে আন্দোলনকারীদের পুলিশ ধরতে পারেনি তারা আবার চৌরঙ্গি রোড ধরে ধর্মতলায় গিয়ে জমায়েত করেন। সেখানেও ফের উত্তেজনা ছড়ায়, তীব্র যানজটের সৃষ্টি হয়। সেখানেও চলে আরেক দফা পুলিশি ধরপাকড়। 2016 এসএলএসটি শিক্ষক শিক্ষিকারা তারা এসে বসে পড়েন রহিডাগড় থেকে রাস্তায়। বেশ কিছুক্ষণ আলোচনার পর তারা যখন ওঠেনি, তারপর পুলিশ কিন্তু বল প্রয়োগ শুরু করে এবং কার্যত তাদেরকে আবারও টেনে হিঁচড়ে
তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে রোহিণের ক্রসিং ফাঁকা করে দিয়েছে পুলিশ, কিন্তু আন্দোলনকারীরা তারাও বিভিন্ন জায়গায় ছত্রভঙ্গভাবে রয়েছে। ওনারা বলছে আমরা ওয়াই চ্যানেল যাব না, তারপর বলছেন আমরা আরআরএ নিয়ে যাব, তারপর বলছে আরআরএ গিয়ে আমরা কথা বলবো, তারপর যদি আমাদের মধ্যে কোনো ডিসিশন হয় তারপর আমরা ভেবে দেখব। এই করতে করতে ৪৫ মিনিট পুরো কলকাতার বুকে আপনারা দেখলেন ট্রাফিক বন্ধ আছে। 10ই ফেব্রুয়ারি ফের এসএসসি মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। রুমা পাল ও ব্রতদেব ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, এই বিক্ষোভ কর্মসূচিকে আটকানোর জন্য যতটা তৎপরতা পুলিশের তরফে আজকে দেখা গেল, তার সিকিভাগ যদি দুর্নীতি আটকানোর জন্য রাজ্য সরকারের তরফে প্রথম থেকে দেখা যেত, তাহলে ফাল্গুনির মতন যারা যোগ্য চাকরি প্রাপক যারা, তাদের অনিশ্চয়তা দোলাচলের মধ্যে প্রতিটা মুহূর্ত কাটাতে হতো না। আমি দেবনারায়ণ সরকারের কাছে আসবো। আমি বলছি, এরপর যদি রাজ্য সরকার বা এসএসসি ডিটেল সেগ্রিগেশন লিস্ট দিতে না পারে এবং কোর্ট যদি বাধ্য হয়ে, সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে হাইকোর্টের রায় বহাল রেখে প্যানেলটা বাতিল করে দেয়, আমি বলছি তার সম্পূর্ণ দায়, সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকার এবং এসএসসিকে নিতে হবে। দেখো, মর্মান্তিক, আজকে আমরা এখানে এইটা নিয়ে আলোচনা করছি, কিন্তু যাদের এই যে কথা বলছে, এই যে 25,000-এর মধ্যে যদি হয় সে হয়তো 20,000 বা 18,000, এরা তো যোগ্য প্রার্থী। সরকারকে আজকে যে ন্যায্য, দাঁড়াও, কথা বলো না, আরে দাঁড়াও, বলেনি তুমি আগে, তুমি বিরোধী করবে, আমি নিচ্ছেন না কেন? কজন অযোগ্য? আরে সেটা তো নিশ্চয়ই মিথ্যে কথা বলবেন না, এটা বলছি প্লিজ কোস্তাব দেবনারায়ণকে বলতে বলুন। সেটা কি, আমার বক্তব্য হচ্ছে সত্যি তাদের যে অবস্থা, এটা একেবারে চরম অবস্থায় এসে দাঁড়িয়েছে। 10 তারিখে তাদের এক ফাইনাল হিয়ারিং। এখন আজকে কালকে এই নিয়ে অনেক কিছু কথাবার্তা হচ্ছে। আমার প্রশ্ন, সত্যি ওরা চূড়ান্ত অবস্থায় চলে গেছে। 45 মিনিট ব্লকেটে অবশ্যই না, দায়ী তো না, এর জন্য তো না, এর জন্য বোর্ড এসএসসি তো দায়ী না, বোর্ড এসেছে শেক্সপিয়ার, আরে বোর্ড এসেছে তো দায়ী। আমি তো বলছি এই সরকার দায়ী। আচ্ছা ঠিক আছে, মমতা ব্যানার্জি দায়ী। বোর্ড এসেছে কেন? আরে বোর্ড আছে, সিভিক মুখপাত্র পরিষ্কার করে বলুন। আরে সিভিক মুখপাত্রে কি হচ্ছে? তুমি বললো যে আমিও বলবো তাই। প্রশ্ন হচ্ছে যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটা সমাধানের জন্য সরকারকে যথাসম্ভব চূড়ান্তভাবে এগিয়ে আসতে হবে। আজকে দেখা করতে পারলো না, শুধু কোর্টের সামনে এই ডিটেল লিস্টটা দিয়ে দিক মহামান্য বিচারপতি ধর্মাবতার, এই হচ্ছে যোগ্য তালিকা, এই হচ্ছে অযোগ্য তালিকা, এদের চাকরিটা যাক এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা। আমি বলছি মূল প্রশ্ন যে কৌস্তব, এই ডিটেল লিস্টটা আমি বলছি পরীক্ষা নিয়েছে এসএসসি, যাবতীয় তথ্য এবং আমি বলছি কারা যোগ্য কারা অযোগ্য এসএসসি ছাড়া আর কারোর জানার কথা নয়। এই লিস্টটা কেন এসএসসি দিতে পারছে না? শুভ্র, খুবই আনফরচুনেট, এটা প্রতিটা ক্ষেত্রে হচ্ছে। আজকে যারা বিক্ষোভ করলো তারা কিন্তু চিঠি দিয়েছে, মুখ্যমন্ত্রীকে বারবার অনুরোধ করেছে। দেখবেন এই যে মেয়েটি যে বলছিল, বারবার বলছে আপনার মানব দরদি মুখ দেখেছি, ছেলে মেয়েদের নিয়ে খোলা আকাশের নিচে বসেছে। আমার বাচ্চার বয়সী বাচ্চা ছেলেগুলো যখন রাস্তার উপর বসে থাকে, কোনো রকম মুখ্যমন্ত্রী সব জায়গায় চলে যেতে পারেন, একবার গেলেন না কেন? আসলে মুখ্যমন্ত্রী যাচ্ছেন না, তার কারণ মুখ্যমন্ত্রী চাল আর কাকরকে আলাদা করতে চান না, যোগ্য আর অযোগ্যকে আলাদা করতে চান না। মুখ্যমন্ত্রী অযোগ্যদের ঢাকছেন, যোগ্যদের, কিছু যোগ্যদের ঢাল করে অযোগ্যদের ঢাকছেন। এবং মুখ্যমন্ত্রী জানেন, মুখ্যমন্ত্রীর ছেলেপেলেরা, মুখ্যমন্ত্রীর মন্ত্রীরা, মুখ্যমন্ত্রীর নেতারা কাটমানি খেয়েছে, টাকা নিয়েছে। মুখ্যমন্ত্রী যদি যোগ্যদের আর অযোগ্যদের আলাদা করে দেন, তাহলে পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতাদের গাছে বেঁধে পেটানো হবে, টাকা ফেরত চাওয়া হবে। আমি জানি না দেবনারায়ণ দ্বারা তখন গিয়ে তাদের পাশে শেক্সপিয়ারের কোটেশন বলবে কিনা। এটা অত্যন্ত লজ্জার। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার 2 নম্বর মন্ত্রী, তার খাটের তলায় 50 কোটি টাকা পাওয়া গেছে। নির্লজ্জ বেহায়া বলে তৃণমূল এখনো ভাষণ দিচ্ছে। নির্লজ্জ বেহায়া ছাড়া অন্য কিছু বলার নয়। যেসব ছেলে মেয়েগুলো কি হবে? আমি বলছি এই ফাল্গুনি দানার মতন যারা পরীক্ষা দিয়েছিলেন, তারা তো বিশ্বাসটা করেছিলেন এসএসসি কে, তারা তো বিশ্বাসটা করেছিল মধ্যশিক্ষা পর্ষদকে। আজকে যদি আমি আবার বলছি, অনিশ্চয়তার দোলাচলে এক একটা মুহূর্ত যদি তাদের কাটাতে হয়, এর জন্য এই বিশ্বাস ভঙ্গ, এই প্রতারণা করার জন্য কেন দায়ী এসএসসি বা রাজ্য সরকার হবে না? 2016 প্যানেল আমরা আলোচনা করছি 2025-এ বসে, মাঝে 9টা বছর পেরিয়ে গিয়েছে। আমি অঙ্কন দত্তের কাছে আসতে চাইবো যে দীর্ঘ সময় এই মামলার তদন্ত সিবিআই করেছে। আমি বলছি ডিটেল লিস্ট, যে লিস্টের মাধ্যমে সেগ্রিগেশনটা জলের মতন করাটা সম্ভব, সেটা সিবিআই তো করতে পারেনি। আমি বলছি সিবিআই তো তদন্তের একমাত্র দায়িত্ব ছিল।
সিবিআইয়ের দায়িত্ব ছিল এবং কলকাতা হাইকোর্টে এই নিয়ে যখন ডিভিশন বেঞ্চে মামলা শুনানি চলছিল, সিবিআই তখন সেই নথিও পেশ করেছিল যে 13 বার যে প্রয়োজনীয় ডকুমেন্ট পর্ষদের পক্ষ থেকে দেওয়ার প্রয়োজনীয়তা ছিল, এসএসসির পক্ষ থেকে দেওয়ার প্রয়োজনীয়তা ছিল, 13 বার সিবিআইয়ের পক্ষ থেকে চাওয়া হয়েছিল, তার জন্য মানে লিখিতভাবে হাইকোর্টও নির্দেশ দিয়েছিল, কিন্তু তাই সিবিআইকে সেই তথ্য দেওয়া হয়নি। এবং আপনি শেষ দিকে দেখুন না, স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং সরকার যে নথি দিচ্ছে তার মধ্যে 26টা পয়েন্টে গড়মিল থাকছে। এতটা গড়মিল থাকা সম্ভব? আচ্ছা, রাজ্য সরকার যে আইএ ফাইল মানে ওখানে ডকুমেন্টটা জমা দিয়েছে, সেই ফাইলে সুপ্রিম কোর্টের বিচারপতি 28টা গড়মিল খুঁজে পাচ্ছেন। রাজ্য সরকার একটা এত বড় মামলার এত হাজার হাজার মানুষের জীবন মরণের সমস্যার সে একটা ফাইল দিচ্ছে, সেখানে 28টা ভুল থাকতে পারে। যে রিজয়েন্ডার দিয়েছে রাজ্য সরকার, এসএসসি এবং পর্ষদ, সেই রিজয়েন্ডারে সুপ্রিম কোর্ট তার শেষ অবজারভেশনে 15টা পয়েন্টে তথ্যের সাজুজ্য খুঁজে পায়নি। আসলে রাজ্য সরকার চাইছে যদি অযোগ্যরা এই জায়গাতে এসে সাফার করে, যেন যোগ্যরাও সাফার করে, যেন যোগ্য শিক্ষকরা তাদেরকেও সাফার করতে হয়। আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছে অঙ্কন। হ্যাঁ, না, আমার বক্তব্য হচ্ছে যে আজকে এই জিনিসটা ঠিকছে, কিন্তু যে বিকাশ ভট্টাচার্য সে বলছে কি না পুরো প্যানেলটাই বাতিল করে দেব। পুরো প্যানেল না, আমি এইখানে আমি বলছি যাদের জন্য এই আলোচনা, আমি তার কাছে একবার আসতে চাইবো ফাল্গুনি দানা। আমি বলছি মূল বিষয়টা এটাও তো ফাল্গুনি আপনি মানবেন যে এই সেগ্রিগেশনটা হওয়া সম্ভব যদি যার ভিত্তিতে হবে সেটা হচ্ছে ওএমআর শিট। এই ওএমআর যেটা পঙ্কজ বনসলের বাড়ি থেকে 3টে হার্ড ডিস্কে পাওয়া গিয়েছে সেটা আদৌ স্যাক্রোস্যান্ট কিনা সেইটা নির্ধারণ করা যাচ্ছে না। তাহলে কিসের ভিত্তিতে সেগ্রিগেশনটা সম্ভব, কি মনে করছেন আপনি? হ্যাঁ, দেখুন, এই যে বলছেন যে পঙ্কজ বনসলের ডিস্ক থেকে যে ওএমআর পাওয়া গেছে সেখানটা অতটা সেটা সত্যতা কি? সেই সত্যতা কিন্তু সিবিআই কিন্তু স্বীকার করে নিচ্ছে। সিবিআই তাদের তাদের সুপ্রিম কোর্টে জমা দিয়েছে যে এই ডেটাটা সত্য হওয়ার যে 10টি কারণ, এবং সেই 10টি এতটাই ভ্যালিড কারণ যে তারপরে আর কোনো সম্ভাবনাই থেকে যায় না যে এই ডেটাটা অসত্য হতে পারে। প্রথমত, এবং সিজিআইয়েরও ব্যবহার এবং তার কথাবার্তাতে আমরা আগের দিন দেখেছি বিকাশবাবুকে, উনি নিজে মুখে বলছেন যে সিবিআই ডেটা কিন্তু সত্য, এবং এর পরেতেও কিন্তু বিকাশবাবু দাবি রাখছেন যে পুরো এক্সামে বসার। আজকে বলুন তো, 2016 সালে পরীক্ষায় বসার আগে আমি আমার 8.5 বছরে গভর্নমেন্ট জব ছেড়ে এসেছি, আমার মতো হাজার হাজার শিক্ষক গভর্নমেন্ট জব ছেড়ে এসেছে, হাজার হাজার বেকার শিক্ষক, প্রত্যন্ত গ্রামে দুস্থ পরিবারের ছেলেরা রাত জেগে পড়াশোনা করেছে শুধুমাত্র একটা এসএসসি এক্সামের জন্য। তাদের কি দোষ? আজকের এই আন্দোলনেতে আজকে যে মার খেয়েছে আপনারা অবাক হয়ে যাবেন। আজকে সিএ পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট, একেবারে নিশ্চয় আমি বলছি এইগুলো অত্যন্ত ভ্যালিড পয়েন্ট যেটা তুলছেন ফাল্গুন। আমি বলছি এইবার নজর থাকবে যে 10 তারিখ কোর্টে দাঁড়িয়ে সিবিআই থেকে শুরু করে রাজ্য কি বক্তব্য রয়েছে। এই বিষয়ে কোনো দ্বিমত নেই যে সম্ভাবনা উজ্জ্বল। এখন অনেকেই বলছেন যে শিল্পে তাহলে কি বাংলায় জোয়ার আসতে চলেছে, তার কারণ মুখ্যমন্ত্রী আজকে বলছেন এই বিজিবিএস অর্থাৎ 8ম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে 4,40,595 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে, প্রচুর নতুন প্রজেক্ট আসতে চলেছে বাংলায়। নিঃসন্দেহে এইটা শিল্প সম্ভাবনার ক্ষেত্রে, শিল্প মানচিত্রের ক্ষেত্রে উজ্জ্বল বটে বই। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। More than 5,000 investor delegates, they attended this BGBS. We have seen 212 MOUs, means Memorandum of Understanding and Letter of Intents signed during this summit, covering numerous sectors, and many are in the process of tie-up. Earlier 7 BGBS, we have received more than 90 lakh crores, 19 lakh crores, the investment proposal, where I mentioned that 13 lakhs already completed and 6 lakhs project is in process. I am extremely happy to announce that we have received investment proposal worth 4,40,595 crores in BGBS 2025.
দেখুন, এই উজ্জ্বল সম্ভাবনার মধ্যে উজ্জ্বলতম নক্ষত্র যদি কিছু থেকে থাকে নিঃসন্দেহে তার নাম হচ্ছে দেউচা পাচামি, এবং দেউচা পাচামিতে প্রস্তুতির কাজও শুরু হয়ে গিয়েছে। সেই ছবিটাই সরাসরি আমি জানার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। নিঃসন্দেহে ভাস্কর, এইটা যেখানে একটা জেলার মধ্যে কোল ব্লকের প্রজেক্ট, যেখানে 1 লক্ষের বেশি কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেটা যে কতটা পজিটিভ, আজকে যখন জেলা শাসক, পুলিশ সুপার এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ যাচ্ছেন, তাদের ঘিরে যে উচ্ছ্বাসটা, আমি বলছি তার একটা টুকরো ছবি মাত্র। এই মুহূর্তে বৈঠকও চলছে তা নিয়ে। একদমই, দেখো এই মুহূর্তে মোহাম্মদবাজার বিডিও অফিসে সেখানে বৈঠক চলছে, প্রায় 2 ঘন্টা ধরে বৈঠক চলছে। বৈঠকে জেলা শাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার আমনদীপ এবং রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম এবং তার সঙ্গে এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল উপস্থিত রয়েছেন। এবং 2 ঘন্টা ধরে বৈঠক চলছে। মূলত যে ওই স্থানীয় যারা রয়েছেন নেতা নেত্রী, যারা বিভিন্ন আদিবাসী সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন, তাদেরকে ডাকা হচ্ছে, তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। কারণ আজকে যখন শুভ উদ্বোধন হয়, অর্থাৎ আজকে প্রথম যখন মাটি খোঁড়ার কাজ শুরু হয়, তখন কিন্তু এখানকার সাধারণ মানুষরা সবাই খুশি, তারা সবাই সাহায্য করেছেন। এখানে ভূমি পুজো হয়েছে, সেখানে জেলা শাসক নিজে উপস্থিত ছিলেন এবং তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। সাধারণ মানুষ জানিয়েছে যে এখানে যদি এই কয়লা খনি হয় তাতে সবথেকে বেশি লাভবান হবে স্থানীয় মানুষরা, কারণ এখানে মানুষ চাকরি পাবে। জেলা শাসক তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে 90% কাজ স্থানীয় মানুষজন পাবে। তাই সেই প্রতিশ্রুতির পরে স্বাভাবিকভাবেই তারা খুশি। এবং অন্যদিকে যাদের জমিজট রয়েছে তারা 2.5 মাসের মধ্যে সেই জমিজট মেটানো হবে এবং সরকারি যে প্যাকেজ রয়েছে, অর্থাৎ টাকার পাশাপাশি যে চাকরি, সেগুলো দেওয়ার কাজ চলছে। এবং আজকে এই মুহূর্তে সেই বৈঠক এখন চলছে, কারণ প্রশাসন চাইছে যে পুরো ব্যাপারটা যেন স্মুথলি হয়, সেই জন্যই এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠক প্রায় 2 ঘন্টা ধরে চলছে এবং স্থানীয় যারা নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন এবং কথা বলে যেসব সমস্যা রয়েছে সেগুলো দ্রুত সমাধান করার চেষ্টা করা হবে বলে জেলা শাসক জানিয়েছেন। হচ্ছে এবং আমি এটাও দেখলাম যে উৎসাহটা কোন জায়গায়, এই কাজ দ্রুত শুরু হোক এই দাবি পর্যন্ত গ্রামবাসীরা করছেন। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে এইখানে আসতে চাইবো এবং অত্যন্ত ইতিবাচক দিক এইটা রবীন্দ্রনাথ বাবু, সেটা হচ্ছে একটা জেলার মধ্যে একটা প্রকল্প হচ্ছে অন্যতম বড় প্রজেক্ট, যেখানে 1 লক্ষের বেশি কর্মসংস্থানের সুযোগ রয়েছে। আচ্ছা, এর পাশাপাশি দেখুন আজকে জেলা শাসক বলছেন যে কোনো কারুর জমি জবরদখল করা হচ্ছে না, এই কাজটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সরকারের খাস জমিতে, কোনো উচ্ছেদ হচ্ছে না। আচ্ছা, যে গাছ, বড় গাছ রয়েছে সমস্ত গাছ সেখানে ট্রান্সলোকেট করা হবে। আমি বলছি রাজ্যের শিল্প মানচিত্র শুধু নয়, একেবারে রাজ্যের একটা জেলার এই প্রজেক্টকে কেন্দ্র করে গোটা রাজ্যের আর্থসামাজিক চিত্রটাই বদলে যাবে। বদলানোর তো কথা, আমরা বহুদিন ধরে ধরুন সিঙ্গুরের কথা শুনছি। সিঙ্গুরে ভুল হয়েছিল, ধরে নিলাম খুবই একটা বাজে ভুল আমাদের মুখ্যমন্ত্রী করেছিলেন সেই সময়, সে ভুল কি আর কোনোদিন শুধরাবে না? আমরা তো সবাই বসে আছি পশ্চিমবঙ্গে শিল্পের জোয়ার আসবে এই কথা ভেবে, এবং দেউচা পাচামি যে তার সূত্রপাত ঘটাচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ যেখানে 1240 মিলিয়ন টন কোল আছে এবং 260 মিলিয়ন টন ব্যাসাল্ট আছে, এই রকমের রিচ এলাকা, এই জায়গা থেকে তো আসা সম্ভব এবং সেটা লেবার ইন্টেন্সিভ একটা ইন্ডাস্ট্রি। দেখুন, গত বছর সেপ্টেম্বর মাসে গ্লোবাল ফাউন্ডারিজ তারা ডিক্লেয়ার করেছিল, মানে মোদিজি এবং বাইডেন সাহেব এরা দুজনে যে জয়েন্ট স্টেটমেন্ট, তাতে গ্লোবাল ফাউন্ডারিজ ওয়েস্ট বেঙ্গলে আসবে এটা ডিক্লেয়ার করেছিল। তারপর এখানকার কনসাল জেনারেল, আমেরিকান কনসাল জেনারেল অনারেবল ক্যাথি গিলেস ডিয়াজ, তিনি 7 জন অধ্যাপিকাকে ডেকেছিলেন, যার মধ্যে আমিও ছিলাম, যে পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রির সম্ভাবনা কতখানি, একটা লাঞ্চের উপর। সেইখানে আমি যা বলেছিলাম আজও আমি সেই কথাই বলবো। দেখুন, পশ্চিমবঙ্গের যে নেটওয়ার্ক, সেটা কিন্তু ভারতে মানে চোখ ধাঁধানো নেটওয়ার্ক। আপনি দেখুন, সেকেন্ড লার্জেস্ট মেট্রো নেটওয়ার্ক, থার্ড লার্জেস্ট রোড নেটওয়ার্ক ইন দ্য নেশন, দুটো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, 2টো রিভারাইন পোর্ট আর একটা হতে চলেছে, এবং 4টে গ্রিন এক্সপ্রেস করিডোর তৈরি হতে চলেছে এখানে। এবং আর একটা কথা আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে ডেমোক্রেসি সবচেয়ে বড় ইনভেস্টমেন্টের জন্য দরকার। এই যে এখানে বসে সন্ধ্যেবেলায় আমি আরামসে বলতে পারছি আমাদের শাসক দলের বিরুদ্ধে কথা, এটাই তো ডেমোক্রেসি সবচেয়ে বড় লক্ষণ, এবং সেই ডেমোক্রেসি কিন্তু এখানে আছে। সুতরাং এখানে শিল্পের পরিস্থিতির যে অবস্থা, কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের মানে নিশ্চিতভাবে আমি আশা করব যে এর পরবর্তীকালে এই যে
4 লাখ কোটির উপর যে প্রস্তাব এসছে, এইগুলোকে নিয়ে পরবর্তীকালে যে উদ্যোগ থাকার কথা সরকারের তরফে, সেই উদ্যোগের কিন্তু অভাব আছে বলে আমার এখনো বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। না হলে আজকে পশ্চিমবঙ্গে কিন্তু আরো অনেক বেশি উন্নয়ন হতো। একেবারে এই উদ্যোগ এবং উদ্যোগের বাস্তবায়নটা আমি বলছি, এই উদ্যোগের ওপর কতটা আস্থা রাখছেন সাধারণ মানুষরা। আজকে দেউচা পাচামিতে যখন স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা যখন এই প্রজেক্টের প্রস্তুতির কাজটা শুরু হচ্ছে, সেখানে যখন আসছেন তাদের বক্তব্যের মধ্যে দিয়ে তার স্পষ্ট প্রতিফলন ধরা পড়েছে। দেখুন, শিল্প হলেই মানুষ তো উপকৃত হবেই, কাজটা কমপ্লিটলি হবে, তাহলে কোনো কিছু অসুবিধা আমার মনের মধ্যে যেটা আছে সেটা অসুবিধা কোথাও হবে না, এইটুকু আমি আশাবাদী। আজ থেকে তো আমরাও চাইছি শিল্পটা যত তাড়াতাড়ি শুরু হবে ততই আমরা মানে কাজটা এগিয়ে যাবে এবং মানুষ অনেক মানে কাজ পাবে এবং স্বাবলম্বী হবে, এটাই আমরা চাইছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাই। এই বৃহত্তম শিল্প যে আমাদের মৌজায় হচ্ছে, এটা নিয়ে আমাদের গ্রামবাসী পূর্ণ আনন্দিতে ভাসছে, খুশিতে ভাসছে। এই শিল্প এতদিন বড় শিল্প এই চাঁদা গ্রামে হবে, চাঁদা গ্রামের একটা জোয়ার বন যাবে। এই শিল্প হলে আমাদের ছেলেমেয়েরা চাকরি পাবে, আর ট্রাইবেলদের শিডিউল কাস্টদের পাট্টা তো অতি অবশ্যই দিতে হবে। এটা আমরা জেলা প্রশাসনকে বলেছি, উনি এগ্রিও হয়েছে। শুরু হলে তো খুব ভালোই হয়, আদিবাসী মানুষের কাজকর্মটা খুব জায়গাটা খুব নেই, তবে এই কাজকর্ম যদি শুরু হয় কয়লাখণ্ডে, তাহলে অভিমুখটা খোলা হয়, তাহলে আদিবাসীদের কাজকর্ম পাবে এবং আমাদের যে বেকারত্ব আছে সেটা ঘুচবে অনেকজন আদিবাসীদের সমাজেরও খুব ভালো হয়। দেখুন, এই আলোচনা শুরুতে আমি বলেছিলাম এই ৮ম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যে পরিমাণে বিনিয়োগের প্রস্তাব এসেছে, আগের 7টা বিজিবিএসের যে পরিসংখ্যান তাকে পর্যন্ত ছাপিয়ে গিয়েছে। একেবারে মুখ্যমন্ত্রী তার পরিসংখ্যানটা তুলে ধরছেন। তিনি বলছেন 7টা বিজিবিএসে 19 লক্ষ কোটি টাকার মতন বিনিয়োগের প্রস্তাব এসেছে, 13 লক্ষ কোটি টাকার কাজ কমপ্লিট, 6 লক্ষ কোটি টাকার ইন প্রসেস। এই 19 লক্ষকে 7 বছরে যদি আপনি ডিভাইড করেন, গড়ে দাঁড়াচ্ছে 2.71 লাখ ক্রোড়। আজকে মুখ্যমন্ত্রী বলছেন শুধু ৮ম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে 4,40,595 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। আমি বলছি অঙ্কন, এই পরিমাণে বিনিয়োগের প্রস্তাব এবং যারা রাজ্য সরকারের সঙ্গে মৌ স্বাক্ষর করেছেন, তার মানে তারা বিশ্বাস করছেন যে এই রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ রয়েছে। প্রথম কথা, এই যে বিজিবিএস মানে বার্ষিক গুলবাজি এবং ভাটবাজির সম্মেলন, যা আপনি এখানে একটু আগে দেখাচ্ছিলেন, মুখ্যমন্ত্রী বলছেন 13 লক্ষ নাকি হয়ে গেছে বিনিয়োগ। কালকে রাজ্য বাজেট, রাজ্য বিজেপির পক্ষ থেকে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করা হচ্ছে যে 13 লক্ষ বিনিয়োগ কোথায় হয়েছে, কোন বিনিয়োগ সংস্থা বা কোন শিল্প সংস্থা বিনিয়োগ করেছে, কত টাকার বিনিয়োগ করেছে, কোন জমিতে বিনিয়োগ হয়েছে এবং কত প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে। কালকে রাজ্য বাজেটে রাজ্য সরকার অফিসিয়ালি শ্বেতপত্র প্রকাশ করে জানাক। এটা অর্থনীতির অধ্যাপক হিসেবে দেবনারায়ণ ভালো ব্যাখ্যা। না, ভালো ব্যাখ্যা আমি বলছি। রাজ্য সরকার কেন্দ্র সরকারকে যে হিসেব দিয়েছে, 22 সালে বলেছিল 3,42,000 কোটি টাকার বিনিয়োগ হয়েছে, বাস্তবায়িত হয়েছে 1.18%। 23 সালে বলেছিল 3,76,000 কোটি টাকার বিনিয়োগ এসেছে, মানে মৌ স্বাক্ষরিত হয়েছে, বাস্তবায়িত হয়েছে 2.8%। আমি এর ক্লারিফিকেশন একটাই কথা বলতে যে আপনারা দেবনারায়ণ সরকার মানে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট অর্থাৎ বরাদ্দ খোলা হবে, আমি বলছি এটার ব্যাখ্যাটাও তো নিতে হবে। দেবনারায়ণ সরকার একটু বলি, একটু ঠিক আছে। আমার এখন মনে পড়ছে আধুনিক অর্থবিদ্যার জনক জেমস কুইন্সের একটা বক্তব্য, সাকসেসফুল ইনভেস্টিং ইজ অ্যান্টিসিপেটিং দ্য অ্যান্টিসিপেশন অফ আদার্স। সফল বিনিয়োগ হলো তাই যা অন্যদের প্রত্যাশাকে প্রত্যাশা করে। আজকাল দেখেছেনটা কি, কেন দেখেছেন আজকাল? আমি দুজনকে থামালাম, দেবনাথকে বলতে দিন। কেনটা হচ্ছে আজকে দেউচা পাচামি দেখলেন, মানুষের কি পরিষ্কার আজকে বড়ই বিনিয়োগ। আর পশ্চিমবঙ্গের শুনুন, আজকে পশ্চিমবঙ্গের বিনিয়োগ, আমি ওদিকে যাব না, আমি আমার বাজেট থেকে দেখি আদিবাসীরা আটকেছে। আরে দাঁড়াও না, আদিবাসীরা আটকেছে খনন কার্য। আমার বাজেটে আমি এই বাজেটটা দেখছিলাম, আমাদের আপনার বাজেট রেভিনিউ বাজেটে পশ্চিমবঙ্গের এই গতবার রেভিনিউ বাজেটে 2 লক্ষ এখন এই যে প্রস্তাব এবং এই যে পরিসংখ্যান, নিঃসন্দেহে তার বাস্তব প্রতিফলন হলে নিঃসন্দেহে আমাদের রাজ্য তাতে সমৃদ্ধি হবে, রাজ্যে শিল্প হবে, রাজ্যে কর্মসংস্থান বাড়বে, এটা তো খুব স্বাভাবিক ছবি।
কৌস্তব, স্টুডিও থেকে শুরু করে রাজনীতির মঞ্চে তোমরা বারে বারে অভিযোগ করেছো এ রাজ্যে শিল্প সম্ভাবনার অপমৃত্যু ঘটেছে তৃণমূল কংগ্রেসের জন্য। আজকের পর তো অনেকে এইটা বলতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের জন্য, আরো নির্দিষ্টভাবে বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেই রাজ্যে শিল্প সম্ভাবনার জোয়ার আসতে চলেছে। আমি শুধু একটা কথা বলবো, না আপনার নাম কৌস্তব নাকি? সিপিএম এর আমলে লাস্টে 40,000 কোটি টাকার মতো রেভিনিউ ছিল। আজকে 2 লক্ষ আবার ঢপ, 5 গুণ আবার ঢপ। কৌস্তব, এবার কৌস্তব 5 গুণ বাড়ে কি করে শিল্প নাশ? মুখ্যমন্ত্রী যা চিৎকার করবেন না, মুখ্যমন্ত্রী যা বলেছেন আমি বলবো দুটো শব্দ চলে, সেটা হচ্ছে পুরো ঢপ। বেঙ্গল মিন্স বিজনেস, মানে বেঙ্গল মিন্স বুলেট, বেঙ্গল মিন্স বোমা, বেঙ্গল মিন্স বারুদ। মাস্টারমশাই এখানে ডেমোক্রেসি খুঁজে পেয়েছেন, আমি তো তৃণমূলের অন্তরেই ডেমোক্রেসি নেই। তৃণমূলকে গুলি করে মারছে, তৃণমূলকে খুন করছে। দাঁড়ান, চুপ করুন, দয়া করে চুপ করুন। 12 লক্ষ কোটি টাকা নাকি বিনিয়োগ হয়ে গেছে রাজ্যের মানুষ, 13 লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বললেন রাজ্যের মানুষ তার চোখে পড়লো না। তাহলে কি দুর্নীতির টাকা যেভাবে আত্মসাৎ হয়েছে সেভাবে বিনিয়োগের টাকা কি ঘাটের তলায় আছে? শেক্সপিয়ার চুপ করুন, শেক্সপিয়ার সরকার চুপ করুন। একেবারে প্রস্তাবের কথা বলা হচ্ছে, বিনিয়োগের প্রস্তাব, নিঃসন্দেহে আমাদের নজর থাকবে সেই প্রস্তাবের প্রতিফলন কিভাবে হচ্ছে এবং তাতে রাজ্যবাসী কিভাবে উপকৃত হচ্ছে, কর্মসংস্থান কিভাবে বাড়ছে। আপাতত আলোচনা এই পর্যন্তই। নিঃসন্দেহে এরপর আপনাদের নজর থাকবে, তার কারণ 7টায় বাংলায় বাংলাদেশের পরিস্থিতি কিভাবে, বাংলাদেশে কার্যত তালিবানি শাসন চলছে। একটা বিরতির ওপারে আপনাদের দেখা।